This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার শুরু করছি ঠোটকাটা স্পেশাল। আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কেমন লাগবে বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি দেখেন জেলের সেলে ঘুরছেন তার প্রিয় তার আদরের জাহাঙ্গীর, জেলের ভাত খাচ্ছেন। শান্তিনিকেতনে বসে সেই দৃশ্য দেখতে কেমন লাগবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের? অভিষেককে ছাড়া ফলতার জাহাঙ্গীরকে কে চিনত বলুন তো? অভিষেকের ডায়মন্ড হারবার মডেলের মূল কারিগর এই জাহাঙ্গীর। ঠিক তেমনই এই জাহাঙ্গীররা না থাকলে অভিষেকদের আসল স্বরূপ কি বোঝা যেত? ওই কথাটা খুব বলতে ইচ্ছে করছে। ঠাকুর, তোমায় কে চিনত? না চেনালে অচিন্ত। জাহাঙ্গীরের ভয়ে লোকে ভোটই দিতে যেতে পারতো না। এবার ভোটের আগে তার বাড়ির সামনে গিয়ে সমঝে দিয়ে এসেছিলেন উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট, দাবাং অফিসার যাকে বলা হয়, অজয় পাল শর্মা। পাল্টা দিয়েছিল জাহাঙ্গীরও। উনি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই, जो आदमी डर गया वो आदमी मार गया। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। দেখুন, কথা বলতে তো আর ট্যাক্স লাগে না, তাই অভিষেক বলতেন, জাহাঙ্গীরও বলতেন, একটু বেশিই বলতেন, কিন্তু চাপে পড়লেই বাঘ কেমন ইঁদুর হয়ে যায়। জাহাঙ্গীর ডায়লগ দিয়েছিলেন ঝুঁকেগা নেই। দেখা গেল ভোটের আগেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর প্রায় হামাগুড়ি দিয়ে ভোটের মাঠ থেকে পালিয়ে গেলেন। আর এবার তার শুয়ে পড়ার পালা। ফলতার ভোটের আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজ সেই রক্ষা কবচ তুলে নিলেন হাইকোর্টের বিচারপতি পার্থ সারথী সেনের অবকাশকালীন বেঞ্চ। অর্থাৎ জাহাঙ্গীরকে গ্রেফতার করার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না পুলিশের সামনে। বিচারপতির নির্দেশ, আপনি সারেন্ডার করুন, আত্মসমর্পণ করুন এবং তদন্তে সহযোগিতা করুন। জাহাঙ্গীরের বিরুদ্ধে মূলত দুটি এফআইআর ছিল, একটি শিশু খুন এবং অন্যদিকে ফলতার একাধিক বাসিন্দাকে একাধিকবার হুমকি দেওয়ার অভিযোগ। মূলত এই অভিযোগগুলো দেখা যাচ্ছে যে সরকারের পালাবদলের হবার পরেই থানায় গিয়ে এফআইআর করা হয়েছে। এই যুক্তি ছিল জাহাঙ্গীরের আইনজীবী। তার বক্তব্য, তাহলে কি কোথাও গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার জন্যই জাহাঙ্গীরকে টার্গেট করা হচ্ছে? তার কারণ এই এফআইআর কেন সরকারের পালাবদলের পরে হলো, কেন আগে হলো না? আমি ওকে জানি, ও পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। আমি ওকে জানি, এখানকার নারীকে নিয়ে অন্য দেশে নিয়ে যায়। জাহাঙ্গীর খানের নেতৃত্বে ওর হারমাত বাহিনী আমাদের গ্রামে যা অত্যাচার চালিয়েছে, তার জন্য আমরা শাস্তি চাই জাহাঙ্গীর খানের। বেশি লাফালাফি করলে বেশি পতন হবে। আগে তো ছিল সোনার ফলতা, তা ও এসে তো রূপর ফলতা করেছে, ওনাকে আর দরকার নেই। ফলতার বুকে কোম্পানিগুলোকে টোটাল তুলে দিয়েছে তোলাবাজি করে। যারা ভোট দিতে গেছে তাদেরকে দেখিয়ে ভোট দিতে হয়েছে, যে কোন সুইচে বোতাম টিপে ভোট দেবে সেই সুইচটা দেখিয়ে ওদেরকে ভোট দিতে হয়েছে। লোক দাঁড়িয়ে থাকতো। এখানকার যত দোকানদার আছে প্রত্যেকের কাছে মাসিক চাঁদা, তোলাবাজি। প্রত্যেক বছরই ভোট দিই, কিন্তু নিজে দিতে পারিনি। লোক ফিট করা থাকে, ওরাই, আমরা শুধু মুখটা দেখাতে আসি। জাহাঙ্গীর খান নিজে করতে সব। হ্যাঁ, এখানকার যত দোকানদার আছে প্রত্যেকের কাছে মাসিক চাঁদা, তোলাবাজি। বাড়িতে গিয়ে এটা ক্যাম্পেনিং করে আসা হতো, মেয়ে পড়তে গিয়ে বাড়ি ফিরবে তো এইরকম ভাবে বলা হতো। পুষ্পা চলে গেছে, ফুস হয়ে গেল, পুষ্পা চলে গেছে। এখন সে চিটপাট হয়ে মাটির তলাতে বসে আছে। জাহাঙ্গীরের আইনজীবী যাই বলুন না কেন, সেই যুক্তি ধোপে টিকলো না। বিচারপতির প্রশ্ন, ভুল হোক ঠিক হোক, এফআইআর যখন হয়েছে তখন তদন্তে সহযোগিতা করতে অভিযুক্তকে আসতেই হবে, তাকে সহযোগিতা করতে হবে পুলিশকে। এরপর রাজ্য সরকারের আইনজীবী, তাদের বক্তব্য ছিল এর আগের যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল তার মেয়াদ এই জন্য দেওয়া হয়েছিল একটাই কারণে, যেহেতু সে সময় ফলতার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন জাহাঙ্গীর খান, সেক্ষেত্রে তাকে বেশ কিছুটা সময় দেওয়া হয়, রক্ষা কবচ দেওয়া হয়। অথচ এই রক্ষা কবচ পাওয়ার ঠিক পরদিনই জাহাঙ্গীর নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে প্রেস কনফারেন্সে জানিয়ে দেন।
তাহলে কিসের রক্ষা কবচ? রাজ্য সরকারের এই যুক্তির পরে কার্যত যাবতীয় বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে। অবকাশকালীন বেঞ্চের বিচারপতি পার্থ সারথী সেন স্পষ্ট জানিয়ে দেন, এই রক্ষা কবচ বাড়ানোর আর কোনো অর্থই হয় না। ফলে জাহাঙ্গীর ফলতার সেই পুষ্পাকে গ্রেফতার করতে আর কোনো বাধা রইল না হাইকোর্টের এই নির্দেশের পরে। পড়ছে একটা একটা করে। ফলতার বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খান এখন গ্রেফতারির অপেক্ষায়, তিনি প্রহর গুনছেন। জাহাঙ্গীরের বস অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু স্বস্তিতে নেই। বাড়ির বেআইনি অংশ ভাঙা, অর্থাৎ বিতর্কিত অংশ ভাঙা, সম্পত্তি করের নতুন মূল্যায়ন ইত্যাদি প্রভৃতি একাধিক বিষয়ে পুরসভার নোটিশ পেয়েছেন। সেই নোটিশ বাড়ির দেয়াল থেকে ছিঁড়েও ফেলেছেন। আবার পুরসভার কাছে 10 দিন সময় চেয়ে নিয়েছেন তিনি তার কারণ দেখাবেন বলে। সময় দেওয়া হয়েছিল মিস্টার অভিষেক ব্যানার্জিকে, তার উকিল জবাব দিয়েছেন তারা 10 দিন মতো সময় চেয়েছেন এবং আমরা ডিসিশন নিচ্ছি যে তাকে 10 দিন সময় দেওয়া হবে। উল্টাপাল্টা কাজ করলে তো একটু বিপদ হবেই, সবে তো শুরু হয়েছে। আমরা চাই যার বেআইনি আছে সেটা ভাঙা হোক, সেটা সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক চট্টোপাধ্যায় হোক, সে যেই হোক না কেন, তিনি পিসির ভাইপো বলে তার বাড়িটা ভাঙা হবে না, এটা তো হতে পারে না। মন্ত্রী বলছেন অভিষেককে 10 দিন সময় দেওয়া হয়েছে, কিন্তু গতকাল অভিষেকের বাড়িতে গিয়েছিল পুলিশ, আর আজ তার বাড়ির কাছাকাছি গেল বুলডোজার। সঙ্গে সঙ্গে গোটা এলাকায় হই হই পড়ে যায়। হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সকাল সকাল এই ক্রেন এবং ডাম্পার আসতে দেখে সাধারণ মানুষ যারা ছিল তাদের মধ্যে স্বভাবতই কৌতূহল বেড়ে যায় এবং তারা হঠাৎ করে ভাবতে থাকেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই ক্রেন হঠাৎ করে কেন এলো, বা বুলডোজার যাই বলা যাক না কেন, হঠাৎ করে কেন হলো, কী কাজ করা হচ্ছে এই ক্রেনে? আমরা রাস্তার ফুটপাতে ইট চেঞ্জ হয়েছে, সেই ইটগুলো আমরা তুলে নিয়ে যাচ্ছি, আমরা কর্পোরেশন ডিপার্টমেন্ট দিয়ে আছি। অর্থাৎ কিনা এই যে রাস্তার উল্টো দিকে যে সমস্ত পেভমেন্টগুলো আছে এগুলোকে তোলা হচ্ছে এবং এগুলোকে তুলে তা এই যে উল্টো দিকে যে ডাম্পার আছে সেই ডাম্পারে করে তা ভরা হচ্ছে এবং তারপরে তা নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই ক্রেন আসতে দেখে সাধারণ মানুষের মধ্যে স্বভাবতই কৌতূহল বেড়ে যায়। আমরা বুলডোজার নীতির বিরোধী। বুলডোজার হচ্ছে ধ্বংসাত্মক জিনিসের প্রতীক এবং কোথাও কারুর কোনো অবৈধ কোনো নির্মাণ কারুর থাকলে এমনভাবে প্রশাসনের দেখা উচিত। আর এসব নির্মাণ বহু যুগ ধরে কলকাতায় অনেক সব ভয়ঙ্কর নির্মাণ হয়ে আছে। বাম জমানায় তো শিবালিক গোটা একটা আস্ত ফ্ল্যাট পড়ে গেছিল। তো যাই হোক, এখন নোটিশ দিয়ে যার বাড়ি তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে বেআইনি হলে আইনি ব্যবস্থা হবে, ভাঙা হলে ভাঙা হবে। দেখুন, বিজেপি যে কৌশলে এগোচ্ছে, জোড়া কৌশল, শুভেন্দু অধিকারীর জোড়া কৌশল, তাতে তৃণমূল দলটা কিন্তু অস্তিত্বের সংকটে পড়ে যেতে পারে। অনেকেই বলছেন নিচের তলার একের পর এক নেতা, কেউ কাউন্সিলর, কেউ পঞ্চায়েত প্রধান, কেউ কাউন্সিলরের চেলা, তারা কেউ ব্লক সভাপতি, নানা অভিযোগে, বেশিরভাগই পুরনো অভিযোগ, তাদের গ্রেফতার করা হচ্ছে। অভিষেক তার অনুগামীরাও ছাড় পাচ্ছেন না। এতে তৃণমূল স্তরের সংগঠন কিন্তু লাটে ওঠার জোগাড়। এই দেখুন, অনুব্রত মণ্ডল কাজল শেখের জেলার দুবরাজপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডু জল ভরা চোখে বাড়ি বাড়ি ঘুরে বলছেন আর কাউন্সিলর থাকছেন না তিনি। শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদও ছাড়ছেন। তৃণমূলের সঙ্গেই সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন তিনি। তৃণমূলকে কে বলবে যে তাদের 80 জন এমএলএ আছে, 2,60,00,000 ভোট পেয়েছে, কিন্তু 200 জন লোক নিয়ে তারা রাস্তায় নামতে পারছে না। এই রকম বুকের পাটা নেই এখন তৃণমূলের। যারা 2,60,00,000 ভোট পেয়েছে তারা 200 লোককে রাস্তায় দাঁড় করাতে পারছে না। দলের বিক্ষোভে সব এমএলএ থাকছেন না। মমতার বাড়ির বৈঠকেও সবাই থাকেননি, বাড়ি থেকে বেরোচ্ছেন না। মমতা নিজে ফেসবুক লাইভ করছেন। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ওই 2-4 বার মেরে কেটে মমতার হরিশ্চন্দ্র স্ট্রিটের বাড়ি গিয়ে বৈঠক করেছেন, কিন্তু রাসবিহারী মোড় পর্যন্ত বা হাজরা মোড় পর্যন্ত যাওয়ার সাহস দেখাতে পারেননি। অ্যাটলিস্ট প্রকাশ্যে দেখা যায়নি। নিচের তলার শখানেক নেতা এখনও পর্যন্ত গ্রেফতার হয়ে গিয়েছেন, একদম ধারাবাহিকভাবে গ্রেফতার হচ্ছেন। তাদের বেশিরভাগের বিরুদ্ধেই কিন্তু মারাত্মক সব অভিযোগ। তারও গায়ে হাত তোলা, তোলাবাজি, পুলিশকে গুলি, পুলিশকে চমকানো, সব আগে করেছে সেই কাজগুলো। আর এখন গাদা গাদা এফআইআর জমা পড়ছে তাদের নামে অভিযোগ সাধারণ মানুষের। প্যান্ডোরাস বক্স খুলে গেছে। তার সঙ্গে শুভেন্দু অধিকারীর মোক্ষম চাল। গত 15 বছরে, আমি চালই বলবো, তার কারণ রাজনীতিতে কৌশলকেই চাল বলা হয়। গত 15 বছরে সরকারি কর্মসূচিতে বিরোধীরা ছিল অচ্ছুত এবং অস্পৃশ্য। দেখুন, আপনাদের একদিন বলেছিলাম, আরেকবার এই সময় কাহিনীটা শোনাই।
একটা কাহিনী আপনাদের শোনাই, এটা সত্য ঘটনা। বিধানসভা কভার করতাম, নিজে দেখেছি। তখন বড়োয়ার বিধায়কের নাম, কংগ্রেস এমএলএর নাম প্রতিমা রজক। তা ভদ্রমহিলাকে হয় এসডিও বা কেউ, ওই র্যাঙ্কের কেউ, আমার মনে নেই খুব ভালো, আমি নিজে কভার করেছিলাম, তখন খবরের কাগজে চাকরি করতাম। উনি ফোন করে বলেছেন, ম্যাডাম আপনাকে কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আসার আমন্ত্রণ জানানো হচ্ছে। উনি ভেবেছেন খুব ভালো কথা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাব। উনি কংগ্রেসের তখন এমএলএ। তা তারপরে যেদিন সভা সেদিন সকালবেলায় সেই অফিসার ফোন করে বলছেন, না মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মিটিংটা হচ্ছে না, ওটা পিছিয়ে যাচ্ছে, হলে তখন জানাবো, আপনার আসার দরকার নেই। উনি কি করলেন, উনি তারপরে পরের দিন বিধানসভা ছিল, উনি ট্রেন ধরে চলে এসেছেন বিধানসভায় অ্যাটেন্ড করতে। বিধানসভায় এসে তারপরে উনি জানতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভা ওখানেই হয়েছে। এটা দেখার পর তিনি বিধানসভার ফ্লোরে ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি স্পিকারের কাছে, তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেন যে তাকে এইভাবে অপমান করার কোন প্রয়োজনটা ছিল। অর্থাৎ ওই এসডিওকে তার উপরতলার র্যাঙ্কের কেউ অফিসার বলেছিল যে তুমি এটা কী কাণ্ড করেছো, তুমি জানো না যে বিরোধীদের ডাকা বারণ। তখন অভিযোগ সেই এসডিও তখন ঘাবড়ে গিয়ে তাকে বলেছেন আপনার আসার দরকার নেই ম্যাডাম, এবং তিনি কোট আনকোট মিথ্যে কথা বলেছিলেন। শুভেন্দু হাঁটছেন এর ঠিক উল্টো রাস্তায়, একদম গোড়া থেকে সমস্ত প্রশাসনিক এবং উন্নয়নমূলক বৈঠকে তিনি বিরোধীদের ডাকছেন। প্রথম দিকে তৃণমূলের কেউ যায়নি, কিন্তু আজ কল্যাণীতে উত্তর 24 পরগনা, নদিয়া এবং হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির বারাসাতের এমপি কাকলি ঘোষ দস্তিদার, সঙ্গে দেগঙ্গার এমএলএ আনিসুর রহমান বিদেশ, বাদুরিয়ার বুরহান উল মুকদ্দিন লিটন যার ডাকনাম, স্বরূপনগরের বীণা মণ্ডল, বসিরহাট দক্ষিণের সুরজিৎ মিত্র ডাকনাম বাদল, এবং মিনাখার উষারানী মণ্ডল এবং হাড়োয়ার আব্দুল মতিন। আরও চমক, বিকেলে বিধানসভায় স্পিকারের ঘরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এলেন দুই এমএলএ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। আমরা এত ডাক পাইনি 5 বছর। না, আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ সাংসদ। এতদিন তো এই ছবিটা দেখা যেত না। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই, ফলতাতে যে চতুর্থ হয়েছে সে আর এক তো দূরের কথা, দুয়েই আসতে পারবে না, সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন, তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। এর আগে তো আপনারা শাসক দলে ছিলেন, আপনি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, তখন তো কখনো বৈঠকে এভাবে দেখা যেত না, জায়গায় পেতেন না। এটা প্রশাসনিক মিটিং, ওই জন্য এসেছি।